যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পর এবার ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নাকচ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো অবস্থাতেই পরমাণু ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত ও লাভজনক একটি চুক্তির পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত ইরানের সাথে সমঝোতায় যাবে না ঘোষণা দিলেও নতুন করে হামলা শুরু করবেন কিনা সে বিষয়ে কোনো ইঙ্গিতও দেননি। ইরানের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নেয়ার হুমকি দেওয়ার ট্রাম্প কি এবার চাপে পড়ে সুর নরম করছেন? যে কোনো উপায়ে কি শেষ করতে চাইছেন যুদ্ধ, নাকি ছক কষছেন ইরানের ওপর আরও বড় আঘাতের? ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা থেকে সরে আসলেও মধ্যপ্রাচ্যে পৌঁছেছে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরী জর্জ H.W. বুশ। রণতরীটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে। সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্টকম। ইরানের সাথে স্থায়ী শান্তি চুক্তির বিষয়ে তাড়াহুড়ো করতে চান না জানিয়ে ট্রাম্প দাবি করেন, চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের হাতে অফুরন্ত সময় থাকলেও ফুরিয়ে আসছে ইরানের সময়। এছাড়া বহাল রয়েছে হরমুজ প্রণালীতে ইরানি নৌবন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ। আমি একটু বিরতি নিয়েছি, তাদেরকে একটা সুযোগ দিয়েছি। আমরা এখনই একটা চুক্তি করতে পারতাম, তবে আমি চাই একটি সেরা চুক্তি হোক। আমি তার জন্য কোনো সময়সীমা দিতে চাই না। এটা খুব শিগগিরই হয়ে যাবে, কারণ হরমুজ প্রণালী বন্ধ থাকায় ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ শুরুর বিষয়ে কোনো ইঙ্গিত না পাওয়া গেলেও ইরানে নতুন করে হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের জন্য অপেক্ষা করছে ইসরায়েল। ইরানে বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্রেও হামলার পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েল ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করতে প্রস্তুত। সবার আগে খামেনির রাজবংশ নির্মূল করতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষা করছে আমাদের সেনারা। আমাদের লক্ষ্য প্রধান জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রগুলো উড়িয়ে দিয়ে ইরানকে অন্ধকার ও প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ায়। ইসরায়েলের হুমকির পাল্টা জবাব দিয়েছে ইরানও। দেশটির তেল ক্ষেত্রগুলোতে হামলা হলে যুক্তরাষ্ট্রকেও সমপরিমাণ পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাকাব ইসফাহানি। ইরানের ওপর সম্ভাব্য হামলার মুখে জাতিগত ঐক্যের বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ। এদিকে হরমুজ প্রণালীতে অপ্রতিরোধ্য ইরান। ওমান সাগরে যুক্তরাষ্ট্রের সব প্রচেষ্টা ব্যর্থ করে অবরুদ্ধ হরমুজ পাড়ি দিয়ে নিরাপদে বন্দরে পৌঁছেছে ইরানের একটি পণ্যবাহী জাহাজ। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, চালবাহী জাহাজটিকে পাহারা দিয়ে বন্দরে পৌঁছে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট। আর হরমুজ দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলো থেকে টোল আদায় শুরু করলেও বন্ধু রাষ্ট্রগুলোকে ছাড় দিচ্ছে ইরান। রাশিয়া সহ বেশ কিছু দেশের জন্য চলাচল ফি মওকুফ করতে বিশেষ ব্যবস্থার কথা জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। ইরানের সাথে সমঝোতায় পৌঁছাতে না পারলেও ইসরায়েলের সাথে লেবাননের ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে 3 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন। হিজবুল্লাহর তৎপরতা দমনে সহায়তার আশ্বাসও দিয়েছেন লেবানন সরকারকে। সঞ্চিতা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পুরোদমে যুদ্ধ চালিয়ে গেলেও ইরানের ক্ষমতা এখন ধর্মীয় নেতৃত্বের চেয়ে সেনাবাহিনীর দিকে বেশি ঝুঁকে পড়েছে। দেশটির নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির শরীরে বেশ কিছু বড় ধরনের অস্ত্রোপচার রয়েছে। এর ফলে তিনি রাষ্ট্র পরিচালনায় সরাসরি নজর দিতে পারছেন না। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মুজতবা খামেনি শাসনভার গ্রহণ করেন। গেল মার্চ মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে একবারও প্রকাশ্যে দেখা যায়নি। এ পর্যন্ত তার কোনো অডিও বা ভিডিও বার্তাও প্রকাশ করা হয়নি। প্রতিবেদন সূত্রে জানা গেছে, তার পায়ে একাধিক অস্ত্রোপচার হয়েছে, এমনকি কৃত্রিম পা লাগানোর প্রয়োজনও হতে পারে। হাতেও অস্ত্রোপচার করা হয়েছে। আর মুখমণ্ডল বা ঠোঁটে গুরুতর দগ্ধ হওয়ার কারণে কথা বলতেও সমস্যার মুখে পড়েছেন তিনি।
এই পরিস্থিতিতে ইরানের ক্ষমতার কেন্দ্র ধীরে ধীরে সরে যাচ্ছে সামরিক নেতৃত্বের দিকে। বিশেষ করে ইসলামী বিপ্লবী গার্ড কোরের অভিজ্ঞ কমান্ডাররা এখন নিরাপত্তা, সামরিক কৌশল এবং পররাষ্ট্রনীতির মূল সিদ্ধান্ত নিচ্ছেন। উচ্চপদস্থ সামরিক কমান্ডাররা তার সঙ্গে সরাসরি দেখা করার বিষয়ে এড়িয়ে চলছেন, কারণ তাদের যাতায়াতের কারণে ইসরায়েলি গোয়েন্দাদের কাছে মোজতবার গোপন অবস্থানের তথ্য ফাঁস হয়ে যেতে পারে। যোগাযোগের মাধ্যমগুলো সীমিত হয়ে পড়ায় মোজতবার কাছে বার্তা পৌঁছানোর জন্য বিশেষ বার্তা বাহনের মাধ্যমে একটি নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে। সড়ক ও মহাসড়ক পাড়ি দিয়ে বার্তাগুলো অজ্ঞাত স্থানে পৌঁছানো হয়। মোজতবার জবাবও একই গোপন পথ ধরে ফেরত আসে। মোরশেদ আলম, বাংলা ভিশন। অস্ত্র, গোলাবারুদ তৈরি, প্রস্তুত দুই পক্ষের সেনারাও। যে কোনো মুহূর্তে আবারও তীব্র সংঘর্ষে জ্বলে উঠতে পারে ইরান সহ গোটা মধ্যপ্রাচ্য। আর এবার ইরানে আগ্রাসন হলে তা আমেরিকার জন্য ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। রবিবার যুক্তরাষ্ট্রকে এই হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি কড়া ভাষায় জানিয়ে দেয়, এবার শত্রুপক্ষ কোনো ধরনের ভুল হিসাব নিকাশ করলে বা দুর্বল ভেবে ইরানের মাটিতে আবারও হামলা হলে তার জবাব হবে প্রত্যাশার চেয়ে ভয়াবহ। ইরানের সশস্ত্র বাহিনীর নীরবতাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই উল্লেখ করে তারা যথেষ্ট শক্তিশালী ও বুদ্ধিদীপ্ত বলে দাবি করে আইআরজিসি। ইরানের সশস্ত্র বাহিনীর এ সংযম যে কোনো মুহূর্তে নারকীয় ঝড়ে রূপ নিতে পারে বলেও হুমকি দেয় তারা। পাল্টা হুমকি দিয়ে রেখেছেন বন্দুক হামলা থেকে বেঁচে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার দিনভর গোটা বিশ্বের নজর ছিল ট্রাম্পের উপর হামলার ঘটনার দিকে। তবে হামলা থেকে বেঁচে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দম্ভ ভরে জানান, কোনো হামলায় ইরান যুদ্ধ থেকে আমেরিকাকে সরাতে পারবে না। শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নৈশভোজে গুলির ঘটনার পর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে তাকে আর কোনো কিছুই আটকাতে পারবে না। হামলার সাথে ইরানের যোগসূত্র নেই বলেও মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট, তবে বিষয়টিকে খতিয়ে দেখার নির্দেশও দেন তিনি। এমন উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই দুপক্ষকে বৈঠকে বসাতে দফায় দফায় চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান। শনিবার মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছার আগেই ইসলামাবাদ ছেড়ে যায় ইরানের প্রতিনিধি দল। এর কিছুক্ষণ পরই মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে আবারও যুদ্ধের শঙ্কা ছড়িয়ে পড়ে। তবে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় ওমান সফর শেষে রবিবার নতুন করে ইরানের প্রতিনিধি দলের পাকিস্তান সফরের খবরে কিছুটা স্বস্তি ফিরেছে গোটা বিশ্বে। তবে যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করে বা হুমকি দিয়ে ইরানকে আলোচনায় বসাতে পারবে না বলে সাফ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে এক টেলিফোন আলাপে প্রেসিডেন্ট পেজিশকিয়ান একথা বলেন। ইরানের প্রেসিডেন্টের মতে বর্তমান মার্কিন পদক্ষেপগুলো দুই দেশের মধ্যকার পারস্পরিক আস্থা নষ্ট করছে ও সংলাপের পথ আরও জটিল করে তুলছে। ওয়াশিংটন শত্রুতামূলক আচরণ ও চাপ সৃষ্টি বন্ধ না করলে আলোচনায় আর অগ্রসর হওয়ার সম্ভাবনা নেই বলে জানান মাসুদ পেজিশকিয়ান। এমন কূটনৈতিক প্রচেষ্টার মাঝেই হরমুজ প্রণালীকে ঘিরে বেড়ে চলেছে দুই পক্ষের হুমকি পাল্টা হুমকি আর পাল্টাপাল্টি জাহাজে হামলা ও জব্দের ঘটনা। শেষ পর্যন্ত কি হবে? আবারও কি যুদ্ধ হবে নাকি আলোচনায় সুরাহা হবে? এ প্রশ্নের উত্তর কবে মিলবে তাও জানা নেই কারোর। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইরানের পর ইসরায়েলি আগ্রাসনের পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক। একসময়ের ঘনিষ্ঠ মিত্র আঙ্কারা ও তেল আবিবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন একেবারে তলানিতে। সাম্প্রতিক সময়ে দুই দেশের নেতাদের মধ্যে ব্যক্তিগত আক্রমণ এবং আইনি পদক্ষেপের জেরে চরমে পৌঁছেছে তিক্ততার মাত্রা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ৩৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তুর্কি আদালত। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট তুরস্ককে নতুন ইরান বলে ডেকেছেন। এর আগে প্রেসিডেন্ট এরদোয়ান ইঙ্গিত দিয়েছিলেন তুরস্ক চাইলে যে কোনো সময় ইসরায়েলে ঢুকতে পারে। বিশ্লেষকদের আশঙ্কা, পাল্টাপাল্টি বাগযুদ্ধ থেকে শুরু হতে পারে বড় ধরনের আঞ্চলিক সংকট। ইসরায়েল যদি আগ বাড়িয়ে তুরস্কে আক্রমণ চালায় তাহলে কী ধরনের পদক্ষেপ নেবেন এরদোয়ান?
তুরস্কের হাতে ইসরায়েলকে চাপে ফেলার সবচেয়ে বড় অস্ত্র হল আজারবাইজানি তেল। ইসরায়েলের মোট জ্বালানি চাহিদার প্রায় অর্ধেক মেটানো হয় বাকু তিবিলিসি জেহান পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা জ্বালানি দিয়ে। তুরস্কের উপর দিয়ে যাওয়া এই পাইপলাইন যদি বন্ধ করে দেয় তুর্কি সরকার, তাহলে বড় ধরনের জ্বালানি সংকটে পড়বে ইসরায়েল। তবে বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের বিকল্প উৎস থাকায় তেল আবিব সাময়িকভাবে ধাক্কা খাবে ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদে তারা সমাধান বের করে ফেলবে। অবশ্য আজারবাইজানের সাথে ইসরায়েলের কৌশলগত সম্পর্ক ভালো থাকায় তুরস্কের পক্ষে এখনই এমন সিদ্ধান্ত নেওয়া সহজ হবে না। আকাশপথ হবে তুরস্কের দ্বিতীয় বড় অস্ত্র। আঙ্কারা যদি তাদের আকাশসীমা ইসরায়েলি বিমান চলাচলের জন্য নিষিদ্ধ করে, তাহলে নেতানিয়াহু সরকারের বিমান পরিচালনা ব্যয় বহুগুণ বেড়ে যাবে। বিশেষ করে ইউরোপ এবং এশিয়ার নির্দিষ্ট কিছু গন্তব্যে পৌঁছাতে ইসরায়েলি বিমানকে ঘুরতে হবে দীর্ঘ পথ, আর এর জেরে হুট করেই বেড়ে যাবে টিকিটের দাম। ফলে হ্রাস পাবে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর মুনাফা। তবে সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলো তাদের আকাশপথ ইসরায়েলের জন্য খুলে রাখার কারণে তুরস্কের এই অবরোধের কার্যকারিতা এখন আর আগের মতো নেই। বাণিজ্যিক ক্ষেত্রে ইসরায়েল ও তুরস্কের মধ্যে ক্রমেই বাড়ছে দূরত্ব। 2024 সাল থেকেই ইসরায়েলের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আঙ্কারা। একসময় তুর্কি পণ্যের বড় বাজার ছিল ইসরায়েল, কিন্তু এখন তৃতীয় দেশের মাধ্যমে ঘুরপথে যাচ্ছে ব্যবসায়িক পণ্য। একসময় তুর্কি পর্যটন খাতে ইসরায়েলিদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো, কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেকটাই স্তিমিত হয়ে এসেছে সেই ধারা। তুরস্ক এখন বুঝতে পারছে অর্থনৈতিকভাবে ইসরায়েলকে খুব বেশি বিপদে ফেলা কঠিন হবে। তুরস্ক এখন সরাসরি যুদ্ধের চেয়ে কূটনৈতিক এবং সামরিক সক্ষমতা বাড়ানোর দিকে বেশি মনোযোগী। দেশটি ইতিমধ্যেই পরমাণু শক্তিধর রাষ্ট্র পাকিস্তান, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সৌদি আরব এবং মিশরের মতো আঞ্চলিক শক্তিগুলোর সাথে সম্পর্ক জোরদার করছে। একই সঙ্গে নেটোর সদস্য হিসেবে শক্ত করছে নিজেদের অবস্থান। এসব পদক্ষেপের মধ্য দিয়ে ইসরায়েলকে চাপে রাখার কৌশল নিয়েছে তুরস্ক। এরদোয়ান প্রশাসন মনে করে তাদের আন্তর্জাতিক প্রভাবই ভবিষ্যতে ইসরায়েলের যে কোনো আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে কাজ করবে সুরক্ষার ঢাল হিসেবে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত 14 জন প্রাণ হারিয়েছেন। 27 এপ্রিল রাতে ঘটা এই মর্মান্তিক ঘটনাটি পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। পশ্চিম জাভা প্রদেশের বেকাসি নামক এলাকায় একটি আন্তনগর ট্রেনের সাথে একটি লোকাল বা কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা বেড়ে 14 জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত 38 জন। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার রাত যখন ঘনিয়ে আসছিল ঠিক সেই সময় বেকাসি স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। সে সময় স্টেশনে ঢোকার অপেক্ষায় দাঁড়িয়েছিল একটি কমিউটার ট্রেন। প্রত্যক্ষদর্শীদের মতে হঠাৎ বিকট শব্দে একটি দ্রুতগামী আন্তনগর ট্রেন এসে স্থির দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে ধাক্কা দেয়। স্থানীয় বাসিন্দা রহিমের ভাষায় শব্দটা এতটাই জোরালো ছিল যে মনে হয়েছিল যেন কোনো বড় টায়ারের বিস্ফোরণ ঘটেছে। তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দেখেন ট্রেনের বগিগুলো দুমড়ে মুচড়ে একে অপরের উপর উঠে গেছে। দুর্ঘটনার ভয়াবহতা সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনের বগিগুলো এমনভাবে একে অপরের সাথে গেঁথে ছিল যে ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করে আনতে উদ্ধারকর্মীদের ঘাম ছুটে যায়। বিশেষ করে ট্রেনের শেষের দিকের বগিগুলো, যা সাধারণত নারী ও শিশুদের জন্য সংরক্ষিত থাকে, সেগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হেরিয়াতি নামে এক যাত্রী রয়টার্সকে জানায়, তিনি ট্রেন থেকে নামার পরপরই তার স্বামীর সাথে ফোনে কথা বলছিলেন। ফোন কাটার আগেই তিনি এক ভয়াবহ শব্দ শুনতে পান এবং মুহূর্তের মধ্যে পুরো স্টেশন এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তিনি ভাগ্যক্রমে বেঁচে গেলেও তার চোখের সামনে বহু মানুষকে ট্রেনের ভেতর আটকা পড়তে দেখেছেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদন মতে উদ্ধার অভিযান মঙ্গলবারও পুরোদমে চলছে। ইন্দোনেশিয়ার সরকারি রেল অপারেটরের মুখপাত্র অ্যান পূর্বা জানিয়েছেন, আন্তনগর ট্রেনে 240 জন যাত্রী নিরাপদে থাকলেও কমিউটার ট্রেনের যাত্রীদের অবস্থাই ছিল সবচেয়ে নাজুক। উদ্ধারকর্মীরা ড্রিল মেশিন এবং মেটাল কাটার ব্যবহার করে দুমড়ে মুচড়ে যাওয়া বগি কেটে মানুষের প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। আহতদের দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।
এমন দুর্ঘটনা কেন ঘটল তা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ডয়েচ ভেলের প্রতিবেদন থেকে জানা যায়, প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটি অথবা সিগন্যালিং ব্যবস্থার গোলযোগকে দায়ী করা হচ্ছে। তবে ঠিক কী কারণে দুটি ট্রেন একই লাইনে চলে এলো তা খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে উদ্ধারকারী দল পৌঁছাতে কিছুটা বিলম্বিত হওয়ায় সাধারণ মানুষই প্রথমে হাত লাগিয়েছেন লাশের স্তূপ সরাতে এবং আহতদের বের করে আনতে। বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইন্দোনেশিয়ায় প্রায় এমন ট্রেন দুর্ঘটনা ঘটে থাকে, যার অন্যতম কারণ হল পুরনো অবকাঠামো এবং রক্ষণাবেক্ষণের অভাব। দ্য গার্ডিয়ানের খবর অনুযায়ী এই ঘটনার পর জাকার্তা ও এর আশপাশে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। স্বজনহারা পরিবারগুলোর আর্তনাদে এখন বেকাসি স্টেশনে বাতাস ভারী হয়ে আছে। নিখোঁজ যাত্রীদের খোঁজে স্টেশনে ভিড় করছেন শত শত মানুষ। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত নিহতদের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন। সব মিলিয়ে এক ভয়াবহ শোকের ছায়া নেমে এসেছে গোটা ইন্দোনেশিয়ায়। ইমরান মাহমুদ, বাংলাভিশন। যুক্তরাষ্ট্র সফরে যাওয়া ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসও চান ইরান যেন পরমাণু শক্তিধর না হয়, এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে চার্লস বলেছেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব আগের যে কোনো সময়ের তুলনায় এখন বেশি গুরুত্বপূর্ণ। অবশ্য একাধিক আয়োজনে অংশ নেওয়া চার্লস ইউক্রেন নিয়ে কথা বললেও পরমাণু কর্মসূচি আর ইরান প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। এমন পরিস্থিতিতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে বিস্ফোরক মন্তব্য আর ছবিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে যা লিখেছেন তার বাংলা অর্থকলের দাঁড়ায় ভদ্র সাজার দিন শেষ। সাথে জুড়ে দেওয়া ছবিতে বিস্ফোরণের দৃশ্য পেছনে রেখে অস্ত্র হাতে নিজেকে উপস্থাপন করেছেন ট্রাম্প। ইরানকে সতর্ক করে বলেছেন, দ্রুত বুদ্ধিমান হতে হবে। দ্বিতীয় পর্বের শান্তি আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এমন ইঙ্গিত দিলেন ট্রাম্প। ইরানও যে যুদ্ধবিরতির সুযোগে পুরো দমে সমর প্রস্তুতি নিয়ে রেখেছে, হুমকির আদলে তা জানিয়ে দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। আবার হামলার দুঃসাহস দেখালে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে শক্ত জবাব দেওয়ার প্রস্তুতি আছে বলে সতর্ক করেছেন ইরানের সেনা মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া। যুদ্ধ এখনো শেষ হয়নি দাবি করে বলেছেন, যুক্তরাষ্ট্র এখন আর হুকুম দেওয়ার অবস্থায় নেই। টানটানি উত্তেজনার মধ্যে ইরানের আরও ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, নিষেধাজ্ঞার আওতাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের তহবিল স্থানান্তর করা হয়েছে, যা ইরানের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সহায়তা দিয়েছে। ট্রুথ সোশ্যালে আরেক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ইরানের বন্দর আর হরমুজ ঘিরে নৌ অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেছে তেহরান। তিনি বলেছেন, ইরান স্বীকার করেছে তাদের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার অবস্থায়। এই অবরোধ আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিয়ে প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এমন খবর দেওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে। এতে বুধবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $112.37, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের তেল ব্যারেল প্রতি বিক্রি হয়েছে $100.44। ইরানের পতাকাবাহী তেলের ট্যাঙ্কার MT স্ট্রিম জব্দ করার ভিডিও প্রকাশ করেছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। জাহাজটিকে সর্বশেষ মালাক্কা প্রণালীতে দেখা গেছে। এক্স হ্যান্ডেলে সেন্টকমের দাবি, ইরান ঘিরে মার্কিন অবরোধের সুফল মিলছে। বলা হচ্ছে, অবরোধ কার্যকরের শুরুতে ইরানের চাবাহার বন্দরে 5টি জাহাজ নোঙর করা থাকলেও এই সংখ্যা এখন 20-এর বেশি। যদিও ভিন্ন তথ্য দিচ্ছে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের ছবি। 28 এপ্রিলের ছবিতে চাবাহার বন্দরের কাছে অন্তত 8টি বড় তেলের ট্যাঙ্কার ও বেশ কিছু ছোট জাহাজের আনাগোনা ধরা পড়েছে, যা দেখে বোঝা যায় ইরান এখনও তেল উত্তোলন ও জাহাজে বোঝাই করা থামায়নি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ তুলে জাতিসংঘ মহাসচিব আর নিরাপত্তা পরিষদের সভাপতিকে চিঠি দিয়েছে ইরান, যেখানে দুটি বাণিজ্যিক জাহাজ জব্দের তথ্যপাত্র সংযুক্ত করেছে তেহরান। এছাড়া যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের তীব্র নিন্দা জানিয়ে নিরাপত্তা পরিষদে বক্তব্য দিয়েছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। এদিকে ইরানের ব্যস্ততম ইমাম খামেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। 57 দিন পর পুরোদমে শুরু হলো এর কার্যক্রম। যুদ্ধ শুরুর আগে প্রতিদিন শতাধিক ফ্লাইট ওঠানামা করলেও বর্তমানে তা নেমে এসেছে 10%। যাত্রীদের আনাগোনা ধীরে ধীরে বাড়লেও দূর হয়নি গুরুতর নিরাপত্তা শঙ্কা।
মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইরানের পারমাণবিক ইস্যু সমাধানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ সরিয়ে নেওয়ার ক্ষেত্রে পুতিনের এই প্রস্তাবকে ট্রাম্প এক বিশাল কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখছেন। 29 এপ্রিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 1.5 ঘন্টার মতো টেলিফোনে আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোন আলাপে পুতিন ও ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত নিরসনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। ফোন আলাপের শুরুতে পুতিন সম্প্রতি হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে ট্রাম্পকে লক্ষ্য করে চালানো আততায়ীর হামলার চেষ্টার তীব্র নিন্দা জানান এবং ট্রাম্পের প্রতি সমবেদনা প্রকাশ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে টেলিফোনে তার খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইউক্রেন সংঘাতের একটি সমাধান দ্রুতই আসতে পারে। অন্যদিকে ক্রেমলিন জানিয়েছে, দুই নেতার ফোন আলাপে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে কথা হয়েছে। ক্রেমলিনের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী উপলক্ষে পুতিন ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছেন। ট্রাম্প জানান, পুতিন মূলত ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার মাধ্যমে বর্তমান যুদ্ধাবস্থায় ভূমিকা রাখতে আগ্রহী। তবে ট্রাম্প পুতিনকে স্পষ্ট করে দিয়েছেন, ইরানের বিষয়ে কোনো সহায়তা গ্রহণের আগে তিনি ইউক্রেন যুদ্ধের অবসান চান। ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় সরিয়ে নেওয়া নতুন কিছু নয়। 2015 সালের পরমাণু চুক্তির সময়ও রাশিয়া এই কাজটি করেছিল। ট্রাম্প এটি মনে করিয়ে দিয়েছেন যে রাশিয়া চাইলে আবারও সেই নিরাপত্তা নিশ্চিত করতে পারে। রাশিয়া ও ইরান উভয়ই মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা দেশ। পুতিন যদি ট্রাম্পের সাথে মিলে ইরানের পারমাণবিক জট খুলতে পারেন, তবে রাশিয়ার ওপর থেকেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করার দাবি তোলা সহজ হবে। এছাড়া মধ্যপ্রাচ্যে ইরান খুব বেশি শক্তিশালী হয়ে উঠলে তা রাশিয়ার জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে। বিশেষ করে ইসরায়েল ও আরব দেশগুলোর সাথে রাশিয়ার যে সম্পর্ক আছে তা রক্ষায় পুতিন একটি ভারসাম্য বজায় রাখতে চাইছেন। তবে বাস্তবতা হলো, ট্রাম্প প্রায়ই আলোচনার পর নিজের মতো করে ইতিবাচক ফল প্রচার করতে পছন্দ করেন। ফলে পুতিন এখনই ইরানের বিপক্ষে যাচ্ছেন এমনটি এত সহজে বলা যাচ্ছে না। পুতিন রাশিয়াকে কেবল একটি মধ্যস্থতাকারীর ভূমিকায় রাখতে চাইছেন বলেই মনে করছেন বিশ্লেষকেরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।